হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মানে সায়েন্স পার্টটা আমরা এমসিকিউ গুলো সলভ করছি। তো এটা আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে এটা করা। তাছাড়াও বিভিন্ন এক্সাম, স্টেট এক্সাম যত আছে সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। আগে একটা পার্ট হয়ে গেছে, এটা সেকেন্ড পার্ট। তো আগের পার্টটা যারা দেখোনি তারা আগের পার্টটা অবশ্যই দেখে নিও। শুধুমাত্র কোশ্চেন অ্যানালাইসিস করা নেই, এর সঙ্গে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ আসে। ঠিক আছে, সব কিছু এখানে বলে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ইউজুয়ালি প্রডিউস। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা কাকে বলি সেটাকে আমাদের জানতে হবে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে, এক মিনিট আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, যেমন আমরা দেখি কি সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি। এই ডাবল বন্ড ট্রিপল বন্ড এইগুলোকে আমরা বলে থাকি কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোজেন দিয়ে লেগে আছে। আর সিঙ্গেল বন্ড হলে কি হবে, স্যাচুরেটেড। এটা হচ্ছে স্যাচুরেটেড। ঠিক আছে, তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি প্রডিউস করে, ইয়েলো ফ্লেম উইথ ব্ল্যাক স্মোক প্রডিউস করে থাকে। ঠিক আছে, কারণ এখানে কি হয়, এই আনস্যাচুরেটেড এখানে কি হয়, প্রচুর পরিমাণে কার্বনের ইয়েটা বেশি, তো তার জন্য কি হয় পুরোপুরি যে কম্বাসন, ফুল কম্বাসন এখানে কিন্তু হতে পারে না। তার জন্য কিন্তু ইয়েলো ফ্লেমটা আমরা দেখতে পাবো, আর ব্ল্যাক স্মোক যেটা শুট সেটা কিন্তু এখানে আমরা পাবো। আচ্ছা, এর একটা আইডেন্টিফিকেশন টেস্ট আছে, সেটা পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। মানে ব্রোমিন ওয়াটার টেস্ট করে আমরা কিন্তু একটা কম্পাউন্ডের মধ্যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে নাকি নেই সেটা আমরা টেস্ট করতে পারি। বেসিক্যালি কি হয়, এই ব্রোমিন গুলো কি হয়, এর সঙ্গে যখন ব্রোমিন অ্যাড হয়ে যাবে Br2, তখন অ্যাডিশন রিয়াকশন হবে। ঠিক আছে, অ্যাডিশন রিয়াকশন যখনই হবে এই ডাবল বন্ড যেটা সেটা ভেঙে যাবে। সেই যখন বন্ডগুলো ভেঙে যেতে থাকবে তখন কি হবে, এই ডাবল বন্ডের জন্যই তো আমি এই কালারটা দেখতে পাচ্ছিলাম। মানে ব্রোমিনের বেসিক্যালি কালার হচ্ছে একটা রেডিশ একটা কালার থাকে। ঠিক আছে, এই রেডিশ কালারটা চলে যাবে তখন, তখন এই Br2 হিসেবে থাকবে না, এর সঙ্গে একটা Br লেগে যাবে, আর এইখানে একটা Br লেগে যাবে। ঠিক আছে, নিচের দিকে একটা ব্রোমিন লেগে যাবে। তো তখন কি হবে, এই আনস্যাচুরেটেড যে ডবল বন্ড বা এগুলো আছে সেগুলো সব ভেঙে যাবে, আর সেই জন্যই কি হবে, কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে এর আইডেন্টিফিকেশন টেস্ট কি হচ্ছে, ব্রোমিন ওয়াটার টেস্ট, এই যে হাইড্রোকার্বনটাকে ডিকালারাইজ করে দেয়। নেক্সট, হুইচ মেটাল ইজ প্লেসড হাইয়েস্ট ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজের হাইয়েস্ট পজিশনে কে আছে, এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা মনে রাখতে হবে। রিঅ্যাক্টিভিটি সিরিজের যেটা হাইয়েস্ট পজিশনে আছে এখানে অপশনের মধ্যে থেকে হচ্ছে সোডিয়াম, কিন্তু সোডিয়ামের থেকেও যেটা বেশি হাইয়েস্ট রিঅ্যাক্টিভ সেটা হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা পরীক্ষায় আসে, পরীক্ষার এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখলাম পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, আর সব থেকে বেশি কম, মানে সব থেকে কম রিঅ্যাক্টিভ হচ্ছে কিন্তু গোল্ড। ঠিক আছে, নেক্সট, দ্য প্রিন্সিপাল ফোকাস অফ আ কনকেভ মিরর ইজ অ্যাট দ্য পয়েন্ট ওয়্যার। আচ্ছা, প্রিন্সিপাল ফোকাস একটা কনকেভ মিররে কোথায় থাকে, কনকেভ মিররটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এখানে প্রিন্সিপাল ফোকাস ইজ আ পয়েন্ট ওয়্যার, এখানে কি হয়, প্রিন্সিপাল ফোকাসের ওখানে রেজ গুলো যেগুলো থাকে সেগুলো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যায়, আর তারপর আফটার রিফ্লেকশনের পর কি হয়, সেটা কনভার্জ করে যায়। কনকেভ মিররে বেসিক্যালি হচ্ছে কনভার্জিং মিরর বলা হয়। কনকেভ মিররই কিন্তু রেজ অফ লাইট এখানে যদি সাপোজ থাকে, এখানে গিয়ে মানে একটা জায়গাতে গিয়ে কনভার্জ করে যাবে। ঠিক আছে, আমি আঁকতে এখানে ঠিক পারছি না। তো কনকেভ মিররে কি হয়, কনভার্জ করে যায় আফটার রিফ্লেকশন, আর রেজ গুলো কি থাকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকে। এখানে আরেকটা প্রশ্ন আসে কনকেভ মিরর আর কনভেক্স মিররের মধ্যে, যে তাদের ইউজ কোথায় কোথায় হয়। কনকেভ মিররের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, যেমন হচ্ছে শেভিং মিরর, মানে এনলার্জ একটা আমি ইমেজ দেখতে পাবো, বড় একটা ইমেজ আমি দেখতে পাবো, কিন্তু ইনভার্টেড ইমেজ দেখতে পাবো। ঠিক আছে, সোজা ইমেজ আমরা দেখতে পাবো না,
ইনভার্টেড ইমেজ দেখতে পাবো আর ইনলার্জ ইমেজ দেখতে পাবো। সেই জন্যই কোনো জিনিস বড় বড় দেখার জন্য এই কনকেভ মিররটা আমরা ইউজ করে থাকি। যেমন যে শেভিং মিররে আমরা ইউজ করে থাকি, ডেন্টিস্টরা ইউজ করে থাকে, সোলার কুকার, টেলিস্কোপে, টর্চ, হেডলাইট, কার, বাইক এসবের ক্ষেত্রে আমরা কনকেভ মিরর ইউজ করে থাকি। আর কনভেক্স মিরর সবসময় আমাদের কি রকম ইমেজ দেবে, একটা হচ্ছে ভার্চুয়াল দেবে, ইরেক্ট মানে সোজা কিন্তু ডিমিনিশড ছোট ইমেজ দেবে। এখানে ফিল্ড ভিউ অনেক বেশি, মানে অনেকটা এরিয়া আমরা একসঙ্গে দেখতে পাবো, সেই সবের জন্য কিন্তু আমরা কনভেক্স মিরর ইউজ করে থাকি, যেখানে আমাদের অনেকটা বেশি পরিমাণ এরিয়া দেখতে হবে। যেমন আমরা বাইকের যে পাশে যেগুলো থাকে রিয়ার ভিউ, সেখানে আমরা দেখতে পাবো এই কনভেক্স মিরর। ঠিক আছে, সাইড যেমন হচ্ছে কার, বাস, ট্রাক, বাইক সবে আমরা দেখতে পাই। তারপর সুপার মার্কেটে যে সিকিউরিটি মিরর গুলো থাকে, মানে একসঙ্গে অনেকটা এরিয়া আমরা দেখবো, হসপিটাল করিডোর, এগুলো সব এক্সাম্পল। নেক্সট, আ কার্স ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, এই গ্রাফ থেকে প্রশ্ন আসছে। ভেলোসিটি টাইম গ্রাফ is a straight line parallel to the x axis। আচ্ছা, এদিকে ভি, এদিকে যদি টি বলছে, এখানে বলছে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল একটা লাইন আছে ওই 40 কিলোমিটার পার আওয়ার সেখানে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য এরিয়া এনক্লোজড বিটুইন দ্য গ্রাফ অ্যান্ড দ্য টাইম অ্যাক্সিস ফ্রম টি ইকুয়ালস টু 0 to 3 আওয়ার্স রিপ্রেজেন্ট। আচ্ছা, এর এরিয়া যেটা বেরোবে না, সেটা বেসিক্যালি আমরা পাবো কিন্তু ডিসপ্লেসমেন্ট পাবো। ঠিক আছে, 3 ঘন্টায় ওর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই এরিয়াটা আমি ওখান থেকে পাবো। আর স্লোপ থেকে আমরা কি পাবো, স্লোপ থেকে আমরা পাবো কিন্তু অ্যাক্সিলারেশন। এটা মনে রাখতে হবে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ হলে আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে পাবো, আর যদি স্লোপ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এখানে আরো যে গ্রাফগুলো আছে সেটা হচ্ছে একটা ডিস্টেন্স টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফে আমরা স্লোপ থেকে পাবো কিন্তু আমরা স্পিড, আর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের আমরা যে এরিয়া যেটা পাবো সেখানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা ভি যেটা, সেটা আমরা পাবো। নেক্সট, এখানে বলেছে এই সাইটোপ্লাজম রিলেটেড একটা প্রশ্ন, সেখানে কোনটা ইনকারেক্ট সেটা আমাকে বলেছে, ইনকারেক্টটা আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, এখানে তাহলে কারেক্ট গুলো আগে আমি পড়ে নিই। সাইটোপ্লাজম বেসিক্যালি কি, সাইটোপ্লাজম একটা জেলি লাইক একটা লিকুইড থাকে। ঠিক আছে, মানে সবার বাইরে সেল ওয়াল থাকে, তার ভিতরে প্লাজমা মেমব্রেন থাকে, তার ভিতরে থাকে কিন্তু এই সাইটোপ্লাজমটা। ঠিক আছে, তো সেটা হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স, যার মধ্যে কিন্তু যত সেল অর্গানালিস গুলো থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কোথায় থাকে, বোথ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেলে থাকে, এটা সঠিক বলেছে। অবশ্যই এখানে ইনকারেক্ট আমাকে খুঁজতে দিচ্ছে, তাহলে এখানে টিক মার্কটা হবে না। আচ্ছা, এখনই বললাম সেল অর্গানালিস গুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে, আর এটা একটা ফ্লুইড ফিল্ড রিজিয়ন যেটা প্লাজমা মেমব্রেনের ভিতরে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, এ নাম্বার পয়েন্টে একটা প্ল্যান্ট সেলের মধ্যে সাইটোপ্লাজম ইজ ফাউন্ড বিটুইন সেল ওয়াল এন্ড প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে ভুল। এটা ইনকারেক্টই যেহেতু আমাকে বুঝতে দিচ্ছি, সেজন্য এটা কারেক্ট। সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেনের মাঝখানে কিন্তু সাইটোপ্লাজম থাকে না, সবার বাইরে থাকবে সেল ওয়াল, তারপর থাকবে প্লাজমা মেমব্রেন, তার ভিতরে থাকবে কিন্তু সাইটোপ্লাজম। ঠিক আছে, নেক্সট, which change in a flower signal that fertilization has occurred। এটা পরীক্ষায় প্রচুরবার আসে, সেটা হচ্ছে ওভিউল থেকে তৈরি হয় কিন্তু সিড, আর ওভারি থেকে তৈরি হয় কিন্তু ফ্রুট। এটা মনে রাখতে হবে, ওভারি থেকে ফ্রুট আর ওভিউল থেকে সিড তৈরি হয়। Which of the following statements correctly describes the relationship between mass and inertia? মাস আর ইনার্শিয়ার মধ্যে রিলেশনটাই হচ্ছে, ইনার্সিয়া হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, মাস যত বেশি হবে ইনার্সিয়া আমার তত বেশি হবে। ইনার্সিয়া জিনিসটা কি, ইনার্সিয়া হচ্ছে কোনো একটা বডি যদি ও রেস্ট কন্ডিশনে থাকে, ও কন্টিনিউ চাইবে যে আমি রেস্ট কন্ডিশনেই থাকবো, আবার যদি ও মোশনে থাকে ও চাইবে যে আমি সেই গতিটাই আমি মেনটেন করে যাব। ঠিক আছে, এবার ওটাকে আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে থাকি, তবে গিয়ে ওটাকে আমি রেস্ট্রিক্ট করতে পারি। ঠিক আছে, সেটাই হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া হচ্ছে একটা বডি অলওয়েজ ওয়ান্ট টু কন্টিনিউ ইটস স্টেট অফ রেস্ট অর ইটস স্টেট অফ মোশন। ঠিক আছে, তো সেখানে হচ্ছে আই হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, আই হচ্ছে ইনার্শিয়া, ডাইরেক্টলি প্রপোর্শনাল এম, মানে মাস যত আমার বাড়বে ইনার্শিয়া আমার তত বাড়বে। যেমন একটা এক্সাম্পল বলি, একটা ট্রাককে আটকানো আর একটা যদি সাইকেলকে আটকানো, দুটো কি সেম? একটা সাইকেলকে আমি বলপূর্বক আটকিয়ে দিতে পারি, কিন্তু ট্রাককে আমি আটকাতে পারবো না, কারণ ট্রাকের মাস অনেক বেশি একটা সাইকেলের থেকে। তো সেটাই একটা এক্সাম্পল, একটা লাইভ এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এই যে
আচ্ছা এখানে কি বলেছে বাকি অপশনগুলো? মাস ইন্ডিপেন্ডেন্ট, এটা ভুল। ইনভার্সলি প্রপোর্শনাল ভুল। স্কোয়ার অফ ইনার্শিয়া, এটাও ভুল। নেক্সট কি বলেছে? আর রে পাসিং থ্রু উইচ অফ দ্য ফলোইং পার্টস অফ আ লেন্স ইমার্জেস আনডেভিয়েটেড। আচ্ছা আনডেভিয়েটেড হওয়ার জন্য ওকে কিন্তু লেন্সের অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করতে হবে। অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলে একমাত্র কিন্তু আনডেভিয়েটেড ওয়েতে একটা রে পাস করে যায়। ঠিক আছে। when a person touches a hot object, একটা পার্সন যখন একটা হট অবজেক্টকে টাচ করে, there is delay in the muscle response. আচ্ছা, which part of the nervous tissue is directly responsible for carrying the nerve impulse to the muscle to bring about a quick movement? আচ্ছা, এটা আমরা হট অবজেক্টকে যদি আমরা টাচ করে থাকি, আমরা চট করে আমরা যে হাতটা তুলে নিচ্ছি, তার মানে কিছু একটা তো সিগন্যাল আমাকে পাঠাচ্ছে, ইম্পালস পাঠাচ্ছে। তো সেই ইম্পালসটা কোন টিস্যু পাঠাচ্ছে যে এবার হাতটা তোমাকে তুলে ফেলতে হবে, তোমার গরম লাগছে? এইটা কিন্তু পাঠাচ্ছে কিন্তু অ্যাক্সন। ঠিক আছে, এই অ্যাকশন কিন্তু এই কাজটি করছে। আচ্ছা এখান থেকে কিছু প্রশ্ন আছে। এই যে হুইচ পার্ট রিসিভস নার্ভ ইম্পালস, এবার অ্যাকশন তো তোমাকে পাঠাচ্ছে, ইম্পালসটা হচ্ছে তোমাকে পাঠাচ্ছে যে তোমাকে কুইক মুভমেন্টটা করতে হবে, কিন্তু এই রিসিভ করছে কে? এটা রিসিভ করছে কিন্তু ডেনড্রাইট। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে এই কোন এই যে রিফ্লেক্স অ্যাকশন, এই যে চট চট করে কোনো জিনিস হয়তো আমি ছুটছি, গরম লাগছে, চট করে হাতটা তুলে নিচ্ছি, এটাই তো রিফ্লেক্স অ্যাকশন বলে। এই রিফ্লেক্স অ্যাকশনটাকে কন্ট্রোল কে করছে? এটা কন্ট্রোল করছে কিন্তু স্পাইনাল কর্ড। ব্রেন এটাকে কন্ট্রোল করছে না, এটা স্পাইনাল কর্ড কন্ট্রোল করছে, যার জন্য কিন্তু এত কুইক একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট প্লিজ সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর দ্য অ্যাজারশন। আচ্ছা অ্যাজারশন কি বলছে? দ্য সিলিং কনফারেন্স হল আর বেড কার্ভ। আচ্ছা একটা কনফারেন্স হলের যে সিলিংটা থাকে সেটা আমরা দেখেছি একটু কার্ভ থাকে। ঠিক আছে, কারণ কি বলছে? কার্ভ সিলিং হেল্প দ্য সাউন্ড টু স্প্রেড ইভেনলি ইন দ্য হল। কার্ভ সিলিংটার জন্য এই সাউন্ড যেটা প্রডিউস হচ্ছে, মানে স্টেজে যদি কেউ গান গায় বা কোনো কথা বলে, সেই সাউন্ডটা যেটা আসছে সেটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে সব জায়গার দিকে। সেটা কেন হচ্ছে? হ্যাঁ এটা দুটোই কারেক্ট আনসার হবে, মানে অ্যাজারশনও যেটা আর এটা রিজনটাও তাই। কারণ হচ্ছে এই যে কার্ভ যে সিলিংটা আছে না, কার্ভ সিলিং এর জন্য পুরো যে সাউন্ডটা যেটা হচ্ছে সেটা প্রপারলি রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, পুরো হল জুড়ে। এটা যদি ফ্ল্যাট হতো তাহলে কিন্তু কোনো জায়গাতে বেশি সাউন্ড যেত, কোনো জায়গাতে কম সাউন্ড যেত, ইভেনলি কিন্তু ডিস্ট্রিবিউশনটা হতো না, যার জন্য যে হলগুলো থাকে সেটা সাধারণত কিন্তু একটু কার্ভ নেচারের হয়, যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হতে থাকে সাউন্ডটা। নেক্সট টু প্ল্যানেটস হ্যাভ সেম রেডিয়াস। আচ্ছা দুটো প্ল্যানেটের রেডিয়াস সেম। প্ল্যানেট এ হ্যাজ টুয়াইস দ্য মাস অফ প্ল্যানেট বি। মাস প্ল্যানেট এ এর মাস হচ্ছে, আচ্ছা এর মাস হচ্ছে বি এর থেকে হচ্ছে টুয়াইস মাসটা। ঠিক আছে, 2:1। আচ্ছা হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ প্ল্যানেট এ অ্যান্ড প্ল্যানেট বি? আচ্ছা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফর্মুলা কি বলো? জি ইকুয়ালস টু কি হয়? জি এম বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি হলো? জি মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে তো, তাহলে মাসটা যদি এর মাস যদি 2:1 রেশিওতে হয়, তাহলে জি এরও তো তাই রেশিওতেই হবে, 2:1 এতেই থাকবে। ঠিক আছে, তাহলে 2:1 হয়ে গেল মাসের সঙ্গে যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস? তাহলে একটা প্লান্টসের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, অ্যাডভান্টেজ কি আছে? ফার্স্ট অপশন পড়ি, ইট প্রিভেন্টস ফার্টিলাইজেশন ফ্রম অকারিং। এটা তো সম্পূর্ণ ভুল, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফার্টিলাইজেশন হতে হবে, তাই তো? ইট অকার্স ইন দ্য রুট সিস্টেম, একদম নয়, রুটে তো হয় না। কোথায় হয়? এটা ফ্লাওয়ারে হয়, তাই তো? ইট অলওয়েজ রিকোয়ার্স টু প্লান্টস অফ ডিফারেন্ট স্পিসিস, না সেলফ পলিনেশনও এখানে হয়, দুটো প্লান্ট ডিফারেন্ট স্পিসিস লাগবে সেটা নয়। ইট হেল্পস ইন প্রডিউসিং সিডস উইথ জেনেটিক ডাইভার্সিটি, হ্যাঁ জেনেটিক ডাইভার্সিটির সিডস মানে প্রডিউস হয়। এখানে মেল গ্যামেটস, মেল মেল আর ফিমেল এখানে ফার্টিলাইজ করে, দিয়ে সেখানে কি হয়? জেনেটিক দুজনের দুটো জেনেটিক ইয়ে সেটা ফার্টিলাইজ হয়। ঠিক আছে, তার জন্য এটা সিড তৈরি হয়, তো এটা জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে। এখান থেকে যেটা বললাম, ওভারি থেকে সবসময় কিন্তু ফ্রুট হয়, আর ওভিউল থেকে সবসময় আমাদের জেনে রাখতে হবে সিড হয়। নেক্সট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ সলিনয়েড ক্যারিং আই কারেন্ট, একটা সলিনয়েডের একটা বলছে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের যার কারেন্ট ক্যারি করছে আই ইজ বি। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি।
what will be the magnetic field due to this solenoid? Magnetic field কত হবে when the current flowing through the solenoid is half? যদি কারেন্টটা যদি আমার হাফ হয়ে যায়, মানে আগে ছিল I, এখন হয়ে যাবে I/2, তাহলে কত হবে? এটা একটা ফর্মুলা আছে, B equals to mu0 Ni. এনটা কি? এনটা হচ্ছে কত আমি টার্নিং দিচ্ছি, ঠিক আছে, একটা সলিনয়েডের মধ্যে আমার কত টার্ন হয়েছে, সেটা কিন্তু হচ্ছে এন। তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি ডাইরেক্ট বি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। আমার টার্নিং যত বেশি হবে বি এর ভ্যালু তত বাড়বে, আবার বি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তার মানে এখানে কি বলছে, আই হচ্ছে কারেন্ট, মানে যত আমি কারেন্ট ফ্লো করাবো তত তার ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এখানে কারেন্ট যদি দ্বিতীয়বার যদি হাফ হয়ে যায় তাহলে বিটাও তো হাফই হয়ে যাবে, তাহলে বিটাও হাফ হয়ে যাবে, দেখে নি, হ্যাঁ বি হাফ হয়ে গেল। What does it mean when magnetic field lines are drawn closer together in a diagram? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যত কাছাকাছি হবে না তত বেশি স্ট্রং হবে সেই রিজিয়নটাতে, ঠিক আছে, যত কাছাকাছি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যাবে পাস করবে তত বেশি স্ট্রং ওই জায়গাটা হবে, সেটাই বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রঙ্গার ইন দ্যাট রিজিয়ন। এটা তো সম্পূর্ণ ভুল, নো ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট ভুল। ডিরেকশন চেঞ্জ, এটা ডিরেকশনের সঙ্গে ম্যাটার করে না, উইকার তো হবে না, এটা স্ট্রং হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখার, সেটা হচ্ছে আউটসাইড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটের যে বাইরে, ম্যাগনেটের বাইরে কিন্তু ফিল্ড লাইন্স গুলো নর্থ থেকে সাউথ পর্যন্ত যায়, আর ভিতরে ঠিক তার উল্টো, সাউথ থেকে নর্থ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নর্থ পোল আর সাউথ পেলে যেহেতু ফিল্ড লাইন্স গুলো খুব ঘন থাকে, সেই জন্য সেখানে সব থেকে বেশি ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখতে পাবো। নেক্সট, হোয়াট ডু চেক ড্যাম রেফার টু? চেক ড্যামের কাজ কি? চেক ড্যাম বেসিক্যালি হচ্ছে ছোট ছোট যে স্ট্রিম বা কোনো গুলিস, ফ্লাডেড গুলিস, এগুলোকে কন্ট্রোল করার জন্য এই আর্থেন বা কনক্রিট একটা স্ট্রাকচার, এটা বড় ড্যাম ফ্যাম কিচ্ছু নয়, এটা ছোট একটা করে রাখা হয়, ঠিক আছে, যাতে ওই ছোট স্ট্রিম বা এই ধরনের জিনিসগুলো যাতে কন্ট্রোল করা যায়। এখানে বেসিক্যালি হচ্ছে এর কাজ, এ কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সাপ্লাইয়ের জন্য এটা কাজে লাগে না, মানে বড় পারপাসের জন্য এটা নয়, এটা হচ্ছে কোনো ইরিগেশন পারপাসের জন্য হতে পারে, বা এই ধরনের জিনিসের জন্য চেক ড্যামস গুলো কিন্তু তৈরি করে রাখা হয়। স্মল হার্টস এগুলো নয়, সি ক্রেসেন্ট শেপড হিলস ফর ফার্মিং নয়, এগুলো নয়, ঠিক আছে, এগুলো বেসিক্যালি ইরিগেশন পারপাস, এই ধরনের জিনিসের জন্য ফ্লাডটাকে কন্ট্রোল করে নেওয়া হবে। ফ্লাড কন্ট্রোল মানে জল আটকে দেওয়া হবে না, জলের ইয়েটাকে ফোর্সটাকে কমিয়ে দেওয়ার জন্য জাস্ট এই চেক ড্যামস গুলো তৈরি করা হয়। What does a blue non-luminous flame indicate when a hydrocarbon is burnt? আচ্ছা, ব্লু কালার ফ্লেম, নন লুমিনিয়াস ফ্লেম, ব্লু কালার ফ্লেম মানেই হচ্ছে এ কিন্তু কমপ্লিট বার্ন হবে, ঠিক আছে, কমপ্লিট কম্বাশন হবে। আর ইয়েলো কালার ফ্লেম হলে কিন্তু ইনকমপ্লিট কম্বাশন হতো, তাহলে কিন্তু ইয়েলো কালারের ফ্লেম হতো, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্লু নন লুমিনিয়াস ফ্লেম, এটা কিন্তু হাই টেম্পারেচার হয়, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ভীষণ ভীষণ আমরা যখন ওই কেমিস্ট্রি ল্যাবে বুনসেন বার্নারে যখন আমরা প্র্যাকটিক্যাল করি তখন ওটা আমাদের অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে, আমাদেরকে কিন্তু ওই ব্লু কালার নন লুমিনিয়াস ফ্লেমে আনতে হয়, তবে গিয়েই ওই হাই টেম্পারেচারটা মেনটেন করা যায়। ওটা যদি ইয়েলো ফ্লেম হয়ে যায়, ওখানে হিউজ পরিমাণে একটা শুট তৈরি হয়, শুট ফর্মেশন হয়ে যায়, আর এটা কিন্তু ইনকমপ্লিট কম্বাশন হবে। হোয়াট ইজ দ্য রোল অফ পেরিস্টালটিক মুভমেন্ট ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম? আচ্ছা, পেরিস্টালটিক মুভমেন্ট জিনিসটা কি? পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে আমরা যখন খাবার খাচ্ছি, খাবারটা মুখে যাচ্ছে, মুখ থেকে আমাদের ফুড পাইপে যাচ্ছে, এই ফুড পাইপে যখন গেল না, খাবারটা কিভাবে নিচে যায়, সেটা হচ্ছে যে একটা ওয়েভ লাইক একটা কন্ট্রাকশন হয়, মানে একবার কন্ট্রাকশন হবে, একবার রিল্যাক্সেশন হবে, এই করে না খাবারটাকে উপর থেকে নিচ পর্যন্ত পুশ করা হয়, পুশ করে করে নিচে রাখা হয়, ঠিক আছে। এই যে মুভমেন্টটা হচ্ছে একবার আমাদের ওটা একবার কন্ট্রাক্ট করে যাবে, একবার রিল্যাক্স করে যাবে, এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের জন্য যে খাবারটা যে নিচ পর্যন্ত যে পুশ হয়ে যাচ্ছে, সেই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট, ঠিক আছে। এটা পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট জুড়ে হয় এটা, এখানে আমি লিখে দিয়েছি, এটা ওয়েভ লাইক কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ মাসেলস ইন দ্য ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কিন্তু এই ইয়েটা হয়, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা, যেমন হচ্ছে ফুড পাইপ, স্টোম্যাক, ইন্টেস্টাইন, পুরোটাই হয়। এর মেন রোলটা কি? খাবারটাকে পুশ করা, মাউথ থেকে প্রথমে যাবে ফুড পাইপ, ফুড পাইপ থেকে স্টোমাক, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইনেই যাবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে কোন মাসেলটা এখানে হয়? এখানে কিন্তু স্মুথ ইনভলিন্টারি মাসেল এখানে কাজে লাগে, ঠিক আছে? আমাদের কোনো হাত নেই কিন্তু এটাতে, ওটা স্মুথ ইনভলিন্টারি মাসেল, আর এটাকে কন্ট্রোল কে করে? অটোনমিক নার্ভাস সিস্টেম এটাকে কন্ট্রোল করে। এখানে আরেকটা আসে প্রশ্ন, সেটা হচ্ছে সেগমেন্টেশনটা কি? সেগমেন্টেশন কিন্তু ফুডটাকে মিক্সড করছে শুধু, এখানে কিন্তু কোনো পুশ করছে না খাবারটাকে, এখানে মিক্সড হচ্ছে খাবারটা। ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট এখানে দেখা যায়, এটা মেনলি দেখা যায় কিন্তু স্মল ইন্টেস্টাইনে এটা দেখা যায়। তো আজকে এই পর্যন্তই একটা সায়েন্সের এমসিকিউ গুলো, পরে আবার নেক্সট পার্ট আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো।